নিয়েছে দলগতভাবে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের প্রক্রিয়া কি, আর এই প্রক্রিয়াটা কোন পর্যায়ে এখন আছে, প্রক্রিয়াটা কি এবং প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে, কি সিদ্ধান্তটা কি আপনার ভালো করে আবার জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার জন্য? যখন জামাত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল দল করার, এবং এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলি এবং এদেশের সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। এটা জনগণের একটা দাবি ছিল। আজকে 14 দলের মিটিংয়ে গতকালকে তো হয়েছে না, গত পরশু দিন 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকেও দু একটি মামলা সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে এই দলটি মানে জঙ্গি দল হিসাবে একে নিষিদ্ধ করা উচিত হবে। এই ধরনেরই সিদ্ধান্ত তাদেরও ছিল। এই সবগুলি মিলিয়েই সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। মাননীয় আজকে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনশাআল্লাহ আজকেই হবে। আপনি গতকালও বলেছেন এটি প্রক্রিয়া দিন। আমি তো এখনো বলতেছি প্রক্রিয়া দিন। এটা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখনো আমি বলবো যে আমি প্রক্রিয়া দিন। এটা মাননীয় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনও আছে। সন্ত্রাস দমন আইন বোধ হয় না, সন্ত্রাস দমনে 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়া দিন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এইগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিই। যে প্রসেসটা পাঠককে বোঝানোর জন্য যে এই একটা দলকে নিষিদ্ধ করলে কোন কোন প্রসেস অনুসরণ করতে হয়, আপনারা কোন জায়গাটায় যে আছেন? না, আমি তো বললাম যে ওই যে সন্ত্রাস দমন আইনে খুব সম্ভব 18 অনুচ্ছেদে এটার সম্বন্ধে ডিটেল দেওয়া আছে। সেক্ষেত্রে কি এই সম্প্রতি যে ঘটনা ঘটছে সন্ত্রাস দমন আইনের এই ঘটনাকে আপনার তো একটা কারণ করবেন এবং অপরাধী চিহ্নিত করে তারপরে সেই অপরাধ এই সম্প্রতির সময় নাকি আরো পেছনে সব পিছনে নিয়ে সবকিছু নিয়ে এটা আসছে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে, এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। সুশীল সমাজে যেটা বলছেন সেটা তো যুদ্ধাপরাধী হিসাবে এই দলকে নিষিদ্ধ করার দাবি আছে, কিন্তু সন্ত্রাসী দল হিসাবে না। আমি তো বললাম সবকিছু মিলিয়ে এটা সিদ্ধান্ত হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি তো বলতে পারছি না। চাকরি না থাকলে অনেক মিডিয়া আছে, দেখ আরেকটা মধ্যে চলে যেতে। আপনারা তো প্রক্রিয়াটা হলো আপনারা এখান থেকে একটা প্রস্তাব পাঠাবেন আইন মন্ত্রণালয়ে, সেখানে ভেটিং করে আবার পাঠানোর পরে এখানে আপনার কাছে আসলে প্রজ্ঞাপন করবেন।
সেই প্রসেসগুলো কি সব হয়েছে? এগুলো সবগুলো প্রক্রিয়াধীন চলছে। একটা গল্প আছে যে সরকার এটা শেষ করতে পারে এটা শেষ করতে পারে আমার পুরো কাইন্ডলি একটু দেন আমাকে প্লিজ, তারপরে দেখুন, আপনারা যদি মানে সব কিছুই এক্ষুনি জানতে চান তাহলে তো আমি জানাতে পারবো না। আমি তো বলছি প্রক্রিয়াধীন, প্রক্রিয়া শেষ হলেই আপনারা জানতে পারবেন। কিন্তু এই প্রক্রিয়া যেটি আমার সহকর্মী বললেন যে এই প্রক্রিয়াটি যেটি এখান থেকে চূড়ান্ত ভেটিং এর জন্য যাবেন এবং আইন মন্ত্রণালয় থেকে আসবেন, আমরা শুনেছি যতটা যে সেই প্রক্রিয়া শেষ। এখন শুধু আপনি যেটি বললেন যে কোনো মুহূর্তে এটি আপনি যে কোনো মুহূর্তে এই প্রক্রিয়া চলছে, আমি তো বলছি ভাইয়া প্রক্রিয়া বলছে। এখন আপনি ওই কোন স্টেজ কোনখানে কে সাইন করে নাই, কে সাইন করেছে, কতক্ষণ লাগছে, এত সমস্ত ডিটেল তো আমি দিতে পারবো না। আজকে হচ্ছে প্লিজ, এত ডিটেল আমি দিতে পারবো না। এটা প্রক্রিয়াধীন আছে, যে কোনো সময় আসবে, আমরা প্রজ্ঞাপন জারি করবো। সব কিছু করেছি, আমি তো সব কিছু প্রক্রিয়ার মধ্যেই তো আছে। আইন সচিবের সঙ্গে কথা বলেছি, আমি আইন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমি তো সবসময় প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য যাই প্রধানমন্ত্রীর ওখানে। অনেক বেশি আলাপ হয়েছে, এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক বিষয়ে আলাপ হয়েছে। এই বিষয়ে আর কথা না থাকলে আমার মনে হয় আমি একটা প্রশ্ন করি প্লিজ, সেটা হলো যে এখন দেশের যে কারণে যে অস্বাভাবিক পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলার আপনারা চেষ্টা করছেন মানুষের মধ্যে স্বস্তি আনার, কিন্তু সেই সময়টাতে 3 দিন আগে যখন ঘোষণা আসলো যে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে, মানুষ এখন আবার ভয় পাচ্ছে যে এইটা করে নতুন করে আবার অশান্তি দেশে হবে কিনা, সেটা আপনারা সামাল দেওয়ার মতো কত জামাত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে। এই অবস্থা তৈরির পিছনে তাদের যথেষ্ট যোগসাজশ রয়েছে এবং মানে ছাত্রদের কোটা আন্দোলনের সব কিছু মেনে যাওয়ার পরেও এই আন্দোলন থামছে না এবং একটা সহিংসতায় রূপ নিয়েছে। এই ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করব। এই সমস্ত সব কিছুই তো এই ছাত্ররা করেনি। ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান্ড করা, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে। অবনতি হবার তো অনেকখানি হয়ে রয়েছিল, আমরা আস্তে ধীরে ধীরে এটাকে করে আনছি। কিন্তু এই অবনতির পিছনে যারা রয়েছে তাদেরকে আইনের সম্মুখে আনার জন্যই আমরা প্রক্রিয়া চলছে এবং যারা এই মানে এইগুলি করছে তাদের সম্বন্ধে ওই জনগণের জানাতে হবে, সেই জন্যই সেটাই আমরা ব্যবস্থা করছি। আমি তো ঘুরে ঘুরে আপনাকে আমাকে ওইটাই বলতে পারেন। আপনি মনে করেন যে আমি এখনই হয়ে গেছে বলে দিলে আপনারা খুশি হয়ে যাবেন, কিন্তু বলার আমার স্কোপ নাই, কিন্তু আমার কাছে সবকিছু নেই। আমরা জানি গতকালকে জাতিসংঘ একটা হাই লেভেল কথা বলা হয়েছিল, তার প্রেক্ষিতে আজকে এসেছিলেন, তার আলোচনা তারা অনেক কিছুই জিজ্ঞাসা করেছে যে আর কতদিনের মধ্যে এই অবস্থা স্বাভাবিক হবে, তোমাদের কারফিউ, তোমাদের এই যে অস্বাভাবিক অবস্থা চলছে। আমরা বলছি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা মনে করছি খুব শর্ট টাইমের মধ্যেই আমরা কভার করতে পারবো। আমাদের সন্দেহ আইন যেটাকে বলে কারফিউ, সেটাও আমরা উইথড্র করতে পারবো এবং আর্মিও ব্যারাকা ফিরে যাবে খুব শর্ট টাইমের মধ্যেই, আমরা আশা করছি। তারা বিভিন্ন কথা বলছিলেন যে 2-1 কিশোরের কথা তারা জানতে চেয়েছিল, যে কয়েকজন কিশোর মানে নিহত হয়েছে। আমরা একটা কিশোরের কথা বললাম, ওর বয়স কত এখনও আমরা তার সার্টিফিকেটটি পাইনি। স্কুল থেকে জানাচ্ছে 17.5, কিন্তু সেই ছেলেটি যেই অন্যায় কাজটি করেছে এটা একটা জঘন্য অন্যায় কাজ করেছে। ওই যে যাত্রাবাড়ি যে পুলিশকে হত্যার
কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, তার ভিডিও এবং অন্যান্য তার স্বীকারোক্তি, তার যে কথোপকথন হয়েছে, এতে আমরা মানে তাকে শনাক্ত করতে পেরেছি। সে তো পুলিশ হত্যা করেছেই, এবং ওইটাকে ঝুলিয়ে রেখেছিল, যে দড়ি ধরে টানতেছিল এই ঝুলিয়ে রাখার জন্য, সেই কাজটিও করছিল। এবং কাজ শেষ করে তিনি যার দ্বারা মানে নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তাকে আবার ফোন করে জানিয়েছেন যে আমরা হত্যা করতে পেরেছি এবং তাকে ঝুলিয়ে দিয়েছি। অপর প্রান্তের থেকে তাকে শাবাশি দেওয়া হয়েছিল। এই কিশোরকে আমরা কোথায় নিব, তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম। আমাদের দেশের যে প্রচলিত আইন, কিশোর সংশোধনাগার, আমরা সেখানেই রেখেছি, এবং আইনে যা বলে সেই আইন অনুযায়ী তাকে ব্যবস্থা হচ্ছে। আর যারা নাকি প্রাণ হারিয়েছেন, আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন, এবং তাদের দেখতে গিয়েছেন, এবং তাদেরকে মানে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন। আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা, মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারো প্ররোচনায় করে নাই। এটা তারা মানে জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের মানে সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটি এখানে দেখেছি, যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা, যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুঁড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফুটানো হলো, গুলি করা হলো, তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, তারপরে যেটা করার সেরে করছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছে, এবং এরপরে যখন থামেনি, তখন পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি, আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি। জানমাল প্রোটেকশনের জন্য এটা করা হয়েছিল। এইটা আমরা তাকে ভালো করে জানিয়ে দিয়েছি। এখানে শুধু যে মানে ছাত্ররাই শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তা নয়। এখানে পুলিশ, আনসার, র্যাবের সদস্য, এখানে সাংবাদিক, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মৃত্যুবরণ করেছেন। এবং রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগ, আমাদের ওইটাকে বলে বিএনপি তো নয়, বিএনপির একজন দুইজন, এবং ওটার কি বলে দু একজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করে, কয়েকজন ছাত্র এর মধ্যে শাহাদাত বরণ করেছেন। এই ছাত্রদের মধ্যে আবার ছাত্রলীগের সদস্য রয়েছে, এবং এই যারা প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের হিসাবে আওয়ামী লীগের লোকও সেখানে শাহাদাত বরণ করেছেন। কাজেই এখানে আমাদের বাধ্য হয়ে আমরা এই জানমাল রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী কাজ করেছেন। না, উনি কোনো প্রতিক্রিয়া করেন নাই। তিনি আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্মিরা ইউনাইটেড নেশনের ওই যে এপিসি ভেহিকেলটা ইউজ করেছেন, যেটা ইউনাইটেড নেশন লেখা। আমি বললাম যে এটা তো ইউনাইটেড নেশন থেকে যখন ফেরত এনেছে, আর্মিরা তাড়াহুড়া করে বোধহয় এটা মানে বের করেছিল। এটা সঙ্গে সঙ্গেই যখন নাকি দৃশ্যমান হয়েছে, আর্মিরা সঙ্গে সঙ্গে সেটাকে সরিয়ে নিয়ে গিয়েছে। এটা দিয়ে কোনো অপারেশন কার্য চালানো হয়নি। এটা যখনই তাদের নজরে পড়েছে তখনই তারা সরিয়ে নিয়েছে। এগুলি আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তোমরা কি কি করেছো? আমরা বলছি একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত ওয়ান ম্যান ছিল, এইটাকে আরও সংখ্যা বাড়িয়ে, আরও তার টিউআর বাড়িয়ে এটা আরও মানে শক্তিশালী করা হয়েছে। এবং তদন্ত শুধু তাদেরও নয়, পুলিশেরও তদন্ত হবে, কেন পুলিশ গুলি করতে বাধ্য হলো, এখন বিজিবির সবই তদন্তর মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সেটাও আমরা দেখব। থ্যাংক ইউ।